লেখিকা প্রতীতি চৌধুরীর চাওয়া পাওয়ার ঠিকানা। আরাত্রিকা টিভির স্ক্রিনে ওর উজ্জ্বল মুখটা যেন ব্যঙ্গ করছে পিকলুকে। আরাত্রিকার ইন্টারভিউ নিচ্ছে খবরের চ্যানেলের সাংবাদিকরা। টিউলিপ একাডেমির টপার কেমন লাগছে এবারের মাধ্যমিকে টপ করে? আরাত্রিকা হাসছে, ওর ঠোঁটের দুপাশে টোল দুটো খেলা করছে। এদিকে পিকলুর পিঠের উপর লাঠির বাড়ি। পিকলু বলবার চেষ্টা করলো, কিন্তু মা, টিউলিপের এতদিনে টপার তো আমিই ছিলাম। পিকলুর বাবা ডক্টর আয়ুষ্মান রায় গম্ভীর গলাতে বললেন, আই টোল্ড ইউ নোবডি উইল রিমেম্বার দ্যাট ইট ওয়াজ ইউর বোর্ড এক্সাম অ্যান্ড সি হোয়াট ইউ হ্যাভ ডান। পিকলু ভয়ে থরথর করে কাঁপছে, ওর গলাটা কেমন শুকিয়ে আসছে। রেজাল্টটার দিকে তাকিয়ে দেখবার সাহস পর্যন্ত পাচ্ছে না। ম্যাথে মাত্র 72, হাউ ইজ ইট পসিবল? তুষার, পল্লব সবাই ওর দিকে করুণার চোখে তাকিয়ে আছে। যেই একাডেমিতে এতদিনও মাথা উঁচু করে হেঁটেছে, সেখানে আজ মাথাটা ওর মাটির সাথে মিশে যাচ্ছে। বাবা মায়ের নিন্দার দৃষ্টি ও আর সহ্য করতে পারছে না। ঘুমটা ভেঙে গেল পিকলুর। রুমের মধ্যে এসি চললেও সারা গা ঘামে ভিজে গেছে ওর। বিছানায় উঠে বসে হাত বাড়িয়ে বেড সাইড টেবিলে রাখা গ্লাসটা নিয়ে জলটা গলায় ঢেলে দিল। শরীরটা ভীষণই ক্লান্ত লাগছে। মনে মনে ভাবলো পিকলু, ঠাম্মি বলতো ভোরের স্বপ্ন সত্যি হয়, এই স্বপ্নটাও সত্যি হয়ে যাবে না তো? শরীরের ঝিমুনি কাটাতে এসিটা বন্ধ করে জানালাটা খুলল পিকলু। এক ঝলক খোলা হাওয়া ছুটে এলো পিকলুর ক্লান্ত রাত্রির স্বপ্নটা মুছে ফেলতে। ওদের 3 তলা বিশাল বাড়ির এদিকটা গার্ডেন। বিশু কাকু বাগানে কাজ করছেন। বিশু কাকু পিকলুদের বাড়ির কেয়ারটেকার কাম মালি। মাঝে মাঝে বিশু কাকু ওনার ছেলে গুড্ডুকেও সঙ্গে নিয়ে আসেন। গুড্ডু পিকলুরই বয়সী। বিশু কাকার সঙ্গে গুড্ডু ওদের বাগানের ফুল গাছে জল দেয়, গাছের গোড়ায় মাটি দেয়। পিকলুর খুব ইচ্ছে করে ওদের সাথে গিয়ে কাজ করতে, কিন্তু মায়ের করা নির্দেশ, এসব ফালতু কাজ করে অযথা সময় নষ্ট করা পিকলুর চলবে না। বিকেলে মাত্র 1 ঘন্টার সময় পিকলুর খেলাধুলার জন্য বরাদ্দ। ওই সময় পিকলু পারে গার্ডেনের পাশে যে সবুজ ঘাসে ভরা জায়গাটা আছে, সেখানে গিয়ে ছোটাছুটি করতে। গুড্ডু থাকলে হয়তো কোনো দিন ওর সঙ্গে ব্যাডমিন্টনও খেলে। দোতলার জানালা দিয়ে হাঁক দিল পিকলু, বিশু কাকু ডিমগুলো ফুটেছে, দেখো না একবার। পিকলুদের বাড়ির বাউন্ডারির একদম শেষ প্রান্তে বেশ কয়েকটা আম গাছ, পেয়ারা গাছ, নারকেল গাছ আছে। তারই একটাতে বুলবুল পাখি বাসা বেঁধেছে। 3টে ডিমও পেড়েছে। পিকলুর রুমের জানালাটা দিয়ে পাখির বাসাটা দেখা গেলেও ডিমগুলো দেখতে পাওয়া যায় না, আর সেই জন্যই বিশু কাকুকে হাঁক দেওয়া। বিশু কাকু হাসতে হাসতে বললেন, এত তাড়াতাড়ি কি ডিম ফুটে যায় পিকলু বাবু? অনেক দেরি এখন। মর্নিং অ্যালার্মের সঙ্গে সঙ্গে পিকলুর মাও চলে এসেছে ততক্ষণে। ঠিক 6:30টায় পিকলুর ম্যাথের স্যার পড়াতে আসবেন। তারপর 8:30 থেকে বসু স্যারের কাছে কেমিস্ট্রি পড়তে যেতে হবে। সবকিছু একদম ছকে বাঁধা। পিকলু ভেবেছিল বোর্ড এক্সাম শেষ হলে কদিন একটু বিশ্রাম পাবে, বাগানে গিয়ে ওর প্রিয় গাছগুলোর সাথে সময় কাটাবে, গুড্ডুর সাথে খেলতে পাবে। কিন্তু মিস্টার রায় ছেলের একটা দিনও নষ্ট করতে চাননি। এক্সাম শেষ হবার পরের দিন থেকে 11-এর পড়া শুরু করে দিয়েছেন। কি রে, মুখটা আজ শুকনো কেন? সকাল সকাল রনং দেহির কাছে খেয়ে এসেছিস নাকি? পিকলু দেখলো অত্রি ওকে প্রশ্নটা করে হাসছে। ঠিক স্বপ্নের মতোই দেখাচ্ছে ওর ঠোঁটের পাশের দুটো টোল। মেজাজ দেখিয়ে পিকলু বলল, তোর কি, তুই তো টপ করছিস, আমার কপালে কি যে আছে কে জানে। এরকম উত্তর পেয়ে অত্রিও রেগে গেল। মানে, আমি টপ করছি বলে তোকে কে বলল? পিকলু গাল ফুলিয়ে বলল, ভোরবেলা স্বপ্ন দেখলাম তুই টপ করেছিস, টিভিতে তোর ইন্টারভিউ দেখাচ্ছে। অত্রি পিকলুর হাতের পাশে একটা ঘুষি মেরে বলল, পালা। জানিস তো ম্যাথটা কি অবস্থা হয়েছে আমার? হাইট অ্যান্ড ডিস্টেন্সটা ভুল করে এসেছি, তারপর এক্সট্রাটাও করতে পারিনি। 3টে অবজেক্টিভ ভুল গেছে আর টপ। পিকলু অবশ্য সবই জানে অত্রির ব্যাপারে। ওর ঠিক কোনাকুনি সিট পড়েছিল অত্রির। 1-2 হেল্প করতে পারলেও খুব বেশি পারেনি। তারপর পিকলুর মায়ের শাসানি তো সব সময় খোলা তরবারি হয়ে ঝুলে ওদের দুজনের বন্ধুত্বের মাঝে। পিকলু চুপ করতে অত্রিও মিটিমিটি হেসে বলল, তবে ভালো ব্যাপার এটাই যে ফার্স্ট বয় আজকাল ফিজিক্স ম্যাথ ছেড়ে স্বপ্নও দেখছে। রিয়েলি গুড ইমপ্রুভমেন্ট। তা আর কি দেখলি আমি তোর স্বপ্নে কোন ড্রেসটা পরেছিলাম রে? অত্রি ওকে খ্যাপাচ্ছে দেখে পিকলু ইচ্ছা করে প্রসঙ্গটা পাল্টে বলল, ছাড় না, বলছি ক্যালকুলাসের চ্যাপ্টারটা সমীরণ স্যার শুরু করেছেন। পিকলুর কান টানবার এত ভালো একটা টপিক হারিয়ে ফেলে বেশ বিরক্ত হলো অত্রি। পল্লব পাশ থেকে বলল, আমাদের তো কোঅর্ডিনেট জিওমেট্রি শুরু করেছেন, বেশ ইন্টারেস্টিং। পিকলু ইতস্তত করে বলল, 11-এর ম্যাথটা খুব হার্ড লাগছে আমার, সবকিছুই নতুন মনে হচ্ছে। তুষার হেসে বলল, তুমি আর বলো না, ঠিক সময় দেখবো আমরা সব গোল্লা পাচ্ছি আর তুমি শয়ে শ নিয়ে ফুর্তি করছো। পল্লবও তুষারকে সমর্থন করলো। একমাত্র অত্রি বুঝতে পারলো পিকলুর মুখটা কেমন ফ্যাকাশে লাগছে। অত্রি জিজ্ঞাসা করলো, আজ সকালে তো সমীরণ স্যারের
টিউশন ছিল না? পিকলু ঘাড় নাড়ল। সবাই নিজেদের মধ্যে কথা বলাতে ব্যস্ত হয়ে যাওয়ার পর অত্রি চুপি চুপি বলল, সমীরণ স্যারের ম্যাথ তোর বুঝতে অসুবিধা হচ্ছে? পিকলু গত কয়েকদিন ধরে ওর নিজের মধ্যে চলা টানাপোড়েনটা অত্রির কাছে আটকে রাখতে পারলো না, বলেই ফেলল, অত্রি বিশ্বাস কর, ম্যাথ আমি কিছুই বুঝতে পারছি না, বিশেষ করে অ্যালজেব্রা। প্রত্যেকটা যেন ডিফারেন্ট প্রসেসে এগোচ্ছে, এত ফর্মুলা মনে রাখতে মাথা হ্যাং হয়ে আসছে। অত্রি শান্তভাবে বলল, তুই আঙ্কেলকে বলেছিস উজ্জ্বল স্যারের কাছে আমাদের সাথে ব্যাচে আসতে পারিস? অবশ্য ম্যাথটা এত টাফ লাগলে কিন্তু সায়েন্স কমপ্লিট করা কঠিন হয়ে যাবে। তাছাড়া উজ্জ্বল স্যার বলছিলেন ম্যাথের সঙ্গে ফিজিক্সটাও অনেকটাই লিঙ্কড। পিকলু সব শুনে মাথা নাড়ল। বসু স্যার পড়াতে শুরু করেছেন, তাই আপাতত আর কথাটা এগোলো না। বাড়িতে একা টিউশন পড়তে বোরিং লাগলেও বন্ধুদের সাথে ব্যাচে টিউশনগুলো মন্দ লাগে না পিকলুর। মাধ্যমিক পর্যন্ত তো মাত্র একটাই সায়েন্স গ্রুপে টিউশন বাইরে ছিল, বাকি সব টিউশন মিস্টার রায় তার একমাত্র ছেলে অদ্রিরাজ ওরফে পিকলুর জন্য বাড়িতেই ব্যবস্থা করেছিলেন। কেমিক্যাল ইকুয়েশনগুলো বোঝার মাঝে পিকলু আর চোখে তাকিয়ে দেখছিল অত্রিকে। সেই এলকেজি থেকে ওরা একসাথে পড়ে। পিকলুর মা বলে মেয়েটা ভীষণই স্বার্থপর। পিকলুর সাথে বন্ধুত্ব রেখেছে শুধু সুবিধা নেওয়ার জন্য, কিন্তু এতগুলো বছরে কখনো পিকলু সেটা মনে হয়নি। বরং ওর মনে হয় অত্রি যেন ওকে নিজের থেকেও বেশি বোঝে। ক্লাস 4-এ পড়ার সময় পিকলু একবার সেকেন্ড হয়ে বাবার কাছে খুব মার খেয়েছিল। তখন অত্রি এত বোকা যে পরের বার পিকলুকে ফার্স্ট করবার জন্য পুরো বাংলা রচনাটা ছেড়ে দিয়ে চলে এসেছিল। তারপর আর কি, বেচারি বেরিয়ে গেছিল ক্লাসের পজিশন লিস্ট থেকে। ফার্স্ট থেকে সোজা 5th। এখনো পিকলুর খুব মন খারাপ করে অত্রির সেদিনের কথাটা ভাবলে। স্টাডি রুমের বড় পেন্ডুলাম ঝোলানো ঘড়িটার দিকে তাকিয়ে অত্রির কথাগুলো মনে করছিল পিকলু। আজ বায়োলজি টিউশন থেকে ফেরার সময় অত্রি বলছিল, দেখ পিকলু, সায়েন্স বা আর্টসে কি এসে যায়, ভালো রেজাল্ট করাটাই ব্যাপার। সৌমাল্যদার মতো সায়েন্স নিয়ে পড়ে সেকেন্ড ডিভিশন হওয়ার চেয়ে তো আর্টস নেওয়া ভালো, বল? সৌমাল্যদা ওদের চেয়ে 3 বছরের সিনিয়র, টপার না হলেও টিউলিপে বরাবরই 3rd বা 4th পজিশনে থাকতো। মাধ্যমিকে প্রায় 93% পেয়েছিল, আর এইচএসে সেখানে 58। কোনো ভালো কলেজে অনার্স পর্যন্ত পায়নি। শেষে জেক্সপো দিয়ে পলিটেকনিকে ভর্তি হয়েছে গত বছর। হায়ার সেকেন্ডারি রেজাল্ট বেরোবার পর সৌমাল্যদা সবাইকে বলেছিল 11-এর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এসব ওর খুব কঠিন লাগতো। বাড়ির চাপে পড়ে সায়েন্স নিতে হয়েছিল। ওর পছন্দের বিষয় ছিল সাহিত্য, অথচ উচ্চ মাধ্যমিকের ওভারঅল গ্রেড এতই কম ছিল যে বাংলাতে 88 পেয়েও বাংলা সাহিত্যে অনার্স করতে পারেনি। বাধ্য হয়ে সৌমাল্যদার মতো কবিতা লেখা ছেলেটাকে আজ মেকানিক্যাল ওয়ার্কশপে মেশিনের সাথে সংসার পাততে হয়েছে। সৌমাল্যদার জন্য ভাবলে পিকলুর কষ্টই হয়। কতবার টিফিন টাইমে সৌমাল্যদার সঙ্গে স্কুলের গেটে দাঁড়িয়ে টিফিন বক্সের পরোটা কুকুর ছানাদের একসাথে খাইয়েছে ওরা। পিকলু আজ সকালে অত্রির কাছে ওর সাথে সৌমাল্যদা তুলনা শুনে রেগেই গেছিল। মনে হয়েছিল ও তো সায়েন্সের এতটাও অযোগ্য নয়, অত্রি ওকে নিচে নামাবার জন্যই এরকমটা বলছে। ওর তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবকিছুই ভালোই লাগে, শুধু মাথাটাতেই একটু সমস্যা। তাই অত্রিকে মেজাজ দেখিয়ে বলেছিল, আমি সৌমাল্যদার মতো স্কুল ম্যাগাজিনে সুন্দর সুন্দর কাব্য, প্রবন্ধ কোনো কিছুই লিখিনি কখনো। তাই তুই লিটারেচার নিয়ে পড়বার জন্য অন্তত অ্যাডভাইস দিস না। পিকলুর মেজাজ দেখে অত্রি মুখ ভারী করে বলেছিল, আমি তোকে কোনো কিছুর জন্য অ্যাডভাইস দিইনি, শুধু আঙ্কেলের সাথে বিষয়টা ডিসকাস করার জন্য বলছিলাম। এখনও তো সময় আছে। দেখ, বন্নিও 1 মাস সায়েন্সের টিউশনগুলো পড়লো, তারপর এখন তো ফিজিক্স আর ম্যাথ ছাড়া কেশব স্যারের কাছে হিস্ট্রি পড়ছে। পিকলু তর্ক করে বলেছিল, তাতে কি, বন্নির তো প্রথম থেকে হিস্ট্রি, পলিটিক্স এসবেই ইন্টারেস্ট ছিল, সায়েন্স নিয়ে ও কি করতো? পিকলুর সাথে তর্কে যেতে চাইনি বলেই অত্রি সাইকেলটা নিজের বাড়ি যাওয়ার রাস্তায় ঘুরিয়ে বলেছিল, বন্নির তো ক্লাসে পজিশন খারাপ নয়, ফ্যামিলি স্ট্যাটাসেও তোদের মতোই, তবু আর্টস পড়বে। সেই জন্যই বলা তোকে, পিওর সায়েন্স না পড়লেই কারো সম্মান কমে যায় না। নিজের সমস্যাটা বুঝে দেখ, নয়তো সৌমাল্যদার মতো। অত্রির কথা শুনে তখন যেন একটা রাগ মাথায় চেপে গেছিল পিকলুর। মনে হয় মিস্টার এবং মিসেস রায়ের অহংকারী আত্মাগুলো ভর করেছিল, নয়তো পিকলু কখনো ওর বেস্ট ফ্রেন্ডকে ওইভাবে বলতে পারতো না। সো হোয়াট, হু কেয়ার্স সেকেন্ড, থার্ড আর ফোর্থ? আই অ্যাম দ্য ফার্স্ট বয় অফ টিউলিপ, আর এটা মনে করে কথা বলিস। অত্রি আর দাঁড়ায়নি। পিকলু দেখেছিল চলে যাওয়ার আগে অত্রির চোখ দুটো কেমন ছলছল করছিল। অত্রির ওই চোখ দুটো মনে করে এখন নিজের ওপরেই রাগ হচ্ছে পিকলুর। মাথা ঠুকতে ইচ্ছা করছে দেওয়ালে। ডক্টর আয়ুষ্মান রায়ের ছেলে বলে চিরকালই ওকে আলাদা হয়ে থাকতে হয়েছে স্কুলে। আর ওর মা সুদীপ্তা দেবী তো বাড়িতে পিকলুর কোনো বন্ধু বান্ধব এলেই রণংদেহী রূপ ধারণ করে এমন অহংকারী কথা শোনাতেন, কেউ আর দ্বিতীয়বার আসতো না। এমনকি ওকেও এজন্য কম ঠোক্কর খেতে হয়নি বন্ধুদের কাছে। একমাত্র অত্রি তো ওকে ছোট থেকে এতটা বোঝে। 9-এর অ্যানুয়াল এক্সামে হিস্ট্রিতে বিগ গ্রেড হয়ে গেছিল যখন, পিকলু তো মনে মনে ঠিকই করে নিয়েছিল এবার বাবা মায়ের কথা সহ্য করার চেয়েও মরেই যাবে। বাড়ি ফিরে রেজাল্ট দেখাবার আগে ব্রিজ থেকে ঝাঁপ মারবে।
ভাগ্যিস অত্রি ওর মনের কথা বুঝতে পেরে হাতটা শক্ত করে ধরে বলেছিল, একটা সাবজেক্টে বি গ্রেড হয়ে গেলে কেউ খারাপ হয়ে যায় না পিকলু, কেউ না জানলেও আমি জানি ইউ আর দ্য বেস্ট। অত্রির ওই টোল ফেলা হাসিটার মধ্যে কি যেন ছিল, ও শুধু ক্যাবলা হয়ে তাকিয়েছিল অত্রির দিকে। সেদিনই পিকলু প্রথম বুঝতে পেরেছিল অত্রির চুলগুলো এখনো ছোট করে কাটা থাকলেও ও বড় হয়ে গেছে, ওরা বড় হয়ে গেছে। বাবা, একটা কথা বলার ছিল। নাইট ডিউটি না থাকলেও রায়বাবু অনেক রাত্রি পর্যন্ত নিজের স্টাডি টেবিলে পড়াশোনা করেন। আজকেও একটা রেয়ার জেনেটিক ডিসঅর্ডারের উপরেই কিছু আর্টিকেল নেট থেকে সার্চ করছিলেন। ডেস্কটপে চোখ রেখে ডক্টর রায় বললেন, এখনো ঘুমোসনি তুই? কাল সকালে সমীরণদা আসবেন তো? একটা ঢোক গিলে পিকলু ধীর স্বরে বলল, বাবা, স্যার কাল আসবেন। গুড, দেন স্টাডি ঠিকঠাক চলছে তো? আরও যদি টিউশন প্রয়োজন হয় তোর মাকে বলবি, বাট ইউ মাস্ট বি অন টপ পজিশন, ওকে বেটা? পিকলু বাধ্য ছেলের মতো ঘাড় নাড়ল। পড়াশোনা সংক্রান্ত বর্ণনা যা কিছু প্রয়োজন হয় ও সুদীপ্তাকেই বলে। বেশিরভাগ ক্ষেত্রে বলার আগেই প্রয়োজনের অতিরিক্ত পেয়ে যায়। তবু অত্রির কথা মতো এই ব্যাপারটা মাকে বলার চেয়ে সোজাসুজি বাবাকে বলা ঠিক হবে ভেবেই পিকলু বাবার কাছে এসেছে। ডক্টর রায় এবার নিজের থেকেই বললেন, তোর জয়েন্ট এন্ট্রান্সের জন্য একটা রেপুটেড কোচিং সেন্টারের সাথে কথা বলেছি আমি। নেক্সট মান্থ থেকে ওদের ক্লাস স্টার্ট হবে। সেন্টারটা একটু দূরে অবশ্য, তবে প্রবলেম নেই, আমি শম্ভুকে বলে দেব তোকে গাড়িতে পৌঁছে দেবে। উইকলি একটা দিন তো, তেমন সময় নষ্ট হবে না। পিকলুর মনে হচ্ছিল এবার ওর দম বন্ধ হয়ে যাবে। মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বার হয়নি এখনো, এরই মধ্যে বাড়ি আর বাইরে মিলে 7টা টিউশন শুরু হয়ে গেছে, তার সাথে জয়েন্টের জন্য প্রিপারেশন। ওর জীবনে যেন বিশ্রাম বলে জিনিসটাই আর নেই। হাত দুটো মুঠো করে প্রায় চোখ বন্ধ করে পিকলু বলল, বাবা, ম্যাথ আমার ভালো লাগছে না, ভীষণ কঠিন লাগছে। আমি অন্য কোনো সাবজেক্টে কনসেন্ট্রেট করতে পারছি না। এইভাবে আমি সায়েন্স পড়তে পারবো না। মিস্টার রায় এবার ডেস্কটপ থেকে ওনার চোখ দুটো সরিয়ে পিকলুর দিকে আনলেন। পিকলু এতক্ষণ খেয়ালই করেনি কখন ওদের কথার মাঝে সুদীপ্তা দেবী এসে পড়েছেন। ডক্টর রায়ের কিছু বলার আগেই সুদীপ্তা দেবী বলে উঠলেন, কি শুনছো ছেলের কথা? আমরা হাড় মাংস এক করে ওর জন্য পরিশ্রম করছি, আরও 1.5 মাস টিউশন পড়ার পর বলে কি না ম্যাথ ভালো লাগছে না, সায়েন্স পড়তে পারবে না। পিকলু ওর মায়ের উপর রাগ দেখিয়েই বলল, এই জন্যই অত্রি বাবার সঙ্গে কথা বলতে বলেছিল, ও জানতো তুমি বুঝবে না আমাকে। সুদীপ্তার চোখগুলো রাগে লাল হয়ে গেল। ক্রোধাগ্নি পিকলুর উপর নিক্ষেপ করে মিস্টার রায়কে বলতে লাগলেন, সুদীপ্তা, শুনছো তুমি কি বলছে ও? আমি নাকি বুঝবো না? নাক টিপলে দুধ বেরোবে এখনো। এরই মধ্যে ক্লাসের একটা মেয়ে মায়ের থেকে আপন হয়ে গেল। জানিস তুই, শুধুমাত্র তোকে বড় করার জন্য, তোর পড়াশোনার জন্য আমি চাকরিটা পর্যন্ত তোর বাবার এক কথায় ছেড়ে দিয়েছিলাম। আর ওই মেয়েটা, দেখো আয়ুষ, আমি বলেছিলাম না ওই আরাত্রিকা মেয়েটা কি ভীষণ ডেঞ্জারাস, কিভাবে আমাদের ছেলের মাথাটা খাওয়া শুরু করেছে। অত্রিকে নিয়ে টানাটানি হতে পিকলু এবার রেগে গিয়ে ওর মায়ের চোখে চোখ রেখে বলল, মা, শুধু শুধু অত্রিকে এসবের মাঝে টেনো না। আর একই চাকুরি ছাড়ার গল্প কত বছর শোনাবে আমাকে? বাবা চাকুরি ছাড়তে বলেছিল, আমি তো বলিনি। সুদীপ্তা ভীষণ রেগে গিয়ে টেবিলে পড়ে থাকা স্টিলের স্কেলটা হাতে তুলতেই মিস্টার রায় ওনাকে থামিয়ে দিয়ে বললেন, সুদীপ্তা, মেরে কিছু হবে না, বিষয়টা বোঝার আছে। তারপরে ডক্টর রায় পিকলুর দিকে তাকিয়ে গভীর দিঘির মতো শান্তস্বরে বললেন, পিকলু, এটা বোঝার মতো বয়স নিশ্চয়ই তোর হয়েছে যে তোর মা বা আমি যা করছি সেইগুলো তোর ভালোর জন্যই। তুই আমাদের একমাত্র ছেলে, তোর উপর এক্সপেকটেশন রাখাটা নিশ্চয়ই আমাদের অন্যায় নয়। পিকলুর ভিতরে জমে থাকা কান্নাটা দুবার গুমড়ে উঠলেও ও সামলে নিল নিজেকে। ডক্টর রায় বললেন, ঠিক আছে, ম্যাথে প্রবলেম হলে ম্যাথ রাখার প্রয়োজন নেই, কম্পিউটার বা অন্য কোনো সাবজেক্ট নিলেই হবে, বাট ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির সঙ্গে নো কম্প্রোমাইজ। নেভার ফরগেট ইউর টার্গেট ইজ ফিক্সড ফ্রম ইউর চাইল্ডহুড অ্যান্ড ইটস অনলি মেডিকেল, ওকে? সুদীপ্তার আগে গজগজ করতে করতে বলল, দেখো, কোনোদিন আবার সৌমাল্যর মতো পুরো কেরিয়ারটা শেষ করে এসে বলবে আমাকে সাহিত্য নিয়ে কেন পড়তে দিলে না। আমি সাহিত্যিক হতাম, ফুল পাতা নিয়ে কাব্য রচনা করতাম। ডক্টর রায় তাচ্ছিল্য ভরে হেসে বললেন, হোয়াট, সাহিত্যিক? ডোন্ট বি সিলি সুদীপ্তা, হি ইজ মাই সন। ডক্টর আয়ুষ্মান রায়ের ছেলে ডক্টর অদ্রিরাজ রায়, বিদেশে গিয়ে রিসার্চ করবে ও। এক ডাকে সবাই চিনবে আমাদের পিকলুকে, তাই না বেটা? পিকলু মনে মনে আরও একবার ঢোক গিলে সম্মতির ঘাড় নাড়ল। সাইকেলটা স্ট্যান্ড করে গাছের তলায় গিয়ে বসলো পিকলু। নিত্যানন্দ আশ্রমে অনেক বড় বড় গাছ আছে, কিছু গাছের চারপাশে বসার জন্য সুন্দর বেদিও করা আছে। এই জায়গাটা পিকলুর বেশ ভালো লাগে। হাতে স্মার্ট ওয়াচটাই পিকলু দেখলো 5টা পেরিয়েছে। মনে মনে ভাবলো, এতক্ষণ তো অত্রির চলে আসার কথা, তবে কি ওর রাগ এখনো ভাঙেনি? কালকে রাত্রে বাবার সাথে কথা বলার পর আজ সকালে পিকলু ফোন করেছিল অত্রিকে, সেদিনের ব্যবহারের জন্য অনেকবার সরি বলেছে।
সেই সঙ্গে আজ এখানে দেখা করতে আসার অনুরোধ করেছে। অত্রি প্রথম দিকে পিকলুর উপর রেগে থাকলেও দেখা করার কথা শুনে চমকে উঠেছিল, তোতলিয়ে বলেছিল, কিন্তু বিকেলে তো নিখিলেশ স্যারের তো আজ টিউশন নেই, আশ্রমে হঠাৎ পরশু সকালে তো দেখা হবে বসু স্যারের বাড়িতে, আলাদা করে কেন? পিকলু ফোনেই অত্রির গলার স্বর শুনে বুঝতে পারছিল ভয় পাচ্ছে। হেসে আশ্বস্ত করেছিল, আরে বেশিক্ষণ না, অন্তত 10 মিনিটের জন্য। অত্রি মানা করতে পারেনি, তবে বেশ অস্বস্তি নিয়ে ফোনটা রেখেছিল। বায়োলজি স্যার নিখিলেশ বাবু আশ্রমের আবাসিক। অগাধ জ্ঞানের অধিকারী মানুষটাকে দেখলে মাঝে মাঝে আশ্চর্য হয়ে যায় পিকলু। একদম অনাড়ম্বর জীবনযাত্রা ওনার। 9-10-এ পড়ার সময় একমাত্র নিখিলেশ বাবুই মোটা টাকাতেও রাজি হননি ডক্টর রায়ের বাড়িতে গিয়ে আলাদা করে পিকলুকে পড়াতে। কিছুটা নিরুপায় হয়ে মিস্টার রায় পিকলুর জন্যই লাইফ সায়েন্সের এই টিউশনটার ব্যবস্থা ব্যাচেই করেছিলেন। 11-এ বায়োলজি পড়ান উনি, তবে কলেজের অনেক ছাত্র ওনার কাছে বোটানি বা জিওলজির পেপার বুঝতে আসে। অশ্বত্থ গাছটার তলায় বসে পিকলু দেখছিল সামনের বট গাছটার ঝুড়ি এমনভাবে চারপাশে নেমেছে, কোনটা প্রধান কাণ্ড বোঝার উপায় নেই। গাছে ডালে ডালে কত রং বেরঙের পাখি সমবেত কুজনে মুখর করে তুলছে আশ্রমের পরিবেশ। পিকলুদের বাড়ির বাগানের চাকচিক্য হয়তো আশ্রমের পরিবেশের এই সৌন্দর্যকে হার মানাবে, কিন্তু কি যেন একটা মায়া আছে এখানে, যেটা ওদের সাজানো বাগানে নেই। বল, কি বলবি? অত্রি ডাকে ভাবনা রেশ কেটে গেল পিকলুর। মাথাটা নিচু করে পিকলু বলল, সরি অত্রি, সেদিন খুব রুড বিহেভ করে ফেলেছি তোর সাথে, রিয়েলি আই এম ভেরি সরি। অত্রি ভেজা চোখে বলল, ছাড় না পিকলু, বাদ দে ওসব, তুই তো ফোনেই সরি বললি তার জন্য। জানি তোকে কাঁদিয়েছি আমি, কিন্তু বিশ্বাস কর কদিন ধরে এতটা মেন্টালি ডিস্টার্ব ছিলাম, ফাইনালি তোর কথা শুনে আমার খুব হেল্প হয়েছে রে, থ্যাংক ইউ সো মাচ। অত্রি পিকলুর চোখের দিকে তাকিয়ে ওকে বোঝার চেষ্টা করছিল। পিকলু উত্তেজিত স্বরে বলল, জানিস অত্রি, বাবা বুঝেছে, বলেছে ম্যাথ যখন ভালো লাগছে না তখন আর কন্টিনিউ করার দরকার নেই, ম্যাথের পরিবর্তে অন্য কোনো সাবজেক্ট রাখলেই হবে। পিকলুর কথা শুনে নিমেষে উজ্জ্বল হয়ে গেল অত্রির মুখটা। পিকলু বলতে লাগলো, ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড অত্রি, তোর মতো করে কেউ বোঝে না আমাকে, তুই না বললে তো আমি সাহসী করতে পারতাম না, ভাগ্যিস তোর কথাটা বাবাকে বললাম। অত্রি পিকলুকে কথার মাঝে আটকে দিয়ে বলল, দ্যাটস রিয়েলি গ্রেট, বাট একটু ভুল বলছিস, আমার কথা শুনে নয়, তুই নিজের মনের কথা শুনে তোর বাবাকে বলেছিলি, আমি তো শুধু সাহস দিয়েছিলাম তোকে। কি জানিস তো পিকলু, নিজের ইচ্ছের ডাকে সাড়া দিলে ঠিক এতটাই আনন্দ পাওয়া যায়। পিকলু হেসে বলল, আর সে আনন্দ শেয়ার করতেই তো তোকে এখানে আলাদা করে ডেকেছি। তারপর ব্যাগ থেকে 2টো চকোলেট কেক আর একটা ঝলমলে কাগজে মোড়া প্যাকেট অত্রির হাতে দিতেই অত্রি বলল, আরে এসব কেন, এসব আমি নিতে পারবো না। অত্রি মানা করতে পিকলু চুপ করে গেল। একটু আগের খুশি মুখটা যেন পলকে বদলে গেল। অত্রি গাছের তলায় বসে বলল, দেখ পিকলু, এসবই তো আঙ্কেলের পয়সাতে কেনা, তুই নিশ্চয়ই রনক দেহিকে বলে আনিসনি আমার জন্য। পিকলু দীর্ঘশ্বাস ফেলে বলল, একবার খুলেই দেখ না। শুধুমাত্র পিকলুর কথা রেখেই অত্রি গিফট পেপারটা খুলল, আর খুলতে অবাক হয়ে গেল। একটা রং করা ঝুড়ি, তাতে খড়ের বিছানা, ডিমের খোলস আর তুলো দিয়ে বানানো কয়েকটা পাখির ছানা, পাখিদের ডানা আর ঠোঁটগুলো কাগজ কেটে জল রঙে তৈরি, আর একটা বড় সাইজের ডিমের খোল আর উল দিয়ে তৈরি মা পাখিটা। পুরো ঝুড়িটা সিলিং থেকে ঝোলাবার জন্য 3 দিকে সুন্দর করে দড়ি বাঁধা। অত্রি সবটা দেখে বিস্ময়ে বলল, ওয়াও পিকলু, ইউ আর জাস্ট অ্যামেজিং, তুই নিজের হাতে বানিয়েছিস এটা? পিকলু হেসে বলল, হ্যাঁ রে, এক্সাম শেষ হবার পর কিছু একটা বানাবো ভেবেছিলাম, দেন বাগানে একটা পাখির বাসা দেখে আইডিয়াটা মাথায় এলো, করে ফেললাম। অত্রি মুগ্ধ হয়ে ডিম আর তুলো দিয়ে তৈরি পাখির ছানাগুলো নেড়ে দেখতে লাগলো। পিকলু বলল, এটা কিন্তু ডক্টর রায়ের পয়সাতে কেনা নয়, এবার বল নিবি তো? অত্রি এতক্ষণে বিস্ময়ের ঘোরটা কাটিয়ে ইতস্তত করে বলল, না আন্টি তো জানে না যে তুই। পিকলু বিরক্ত হয়ে বলল, সে তো তৈরি করতেই দেখেনি, দেখতে পেলে পাখির বাসাতে সৃষ্টির আগে ধ্বংসলীলা বয়ে যেত। দুজনেই হেসে উঠল। এবার একটু পরে আশ্রমের কুকুরছানাগুলো সত্যিকারের পাখির বাসা ভেবে ওদের পায়ের কাছে চলে এলো। অত্রি বলল, দেখছিস তুই কত বড় আর্টিস্ট। কুকুর ছানাও ধোকা খেয়ে যাচ্ছে। পিকলু অত্রির মাথাতে টোকা দিয়ে বলল, ধুর, তুই কি বুদ্ধুরে, কুকুরের ঘ্রাণ শক্তি খুব প্রখর, ডিমের খোসার গন্ধ পেয়ে ওরা চলে এসেছে, বুঝলি? পিকলুই শুরুটা করলো। চকোলেট কেকের প্যাকেটটা ছিঁড়ে কয়েক পিস বার করে কুকুর ছানাগুলোকে খাওয়াতে লাগলো। ওর দেখে অত্রিও কুকুর ছানাদের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কুকুর বাচ্চাগুলো আনন্দে কুই আওয়াজ করে লেজ নাড়তে লাগলো। শম্ভু তাকে বলে দিয়েছি আমি, তোকে আর সাইকেল করে টিউশন যেতে হবে না। বায়োলজির সেল ডিভিশনের চ্যাপ্টারটা খুলে বসেছিল পিকলু। এমন সময় মায়ের গম্ভীর গলা পেয়ে চমকে উঠল। মিনমিন স্বরে বলল, কিন্তু কেন মা, সাইকেল করতে তো আমার প্রবলেম হয় না, তাছাড়া বাবা তো বলে সাইকেলিং ইজ গুড ফর হেলথ। সুদীপ্তা ধমকের সুরেই বলল, বাট টাইম ওয়েস্ট ইজ নট গুড ফর ইয়োর ক্যারিয়ার। মনে মনে বেশ বিরক্ত হলো পিকলু। যুক্তি দেখিয়ে বলল, বাবা তাহলে চেম্বার নার্সিংহোম কার সাথে যাবে? বাবার যাওয়া নিয়ে তোকে চিন্তা করতে হবে না, অল্টোটা কাল শম্ভুদা গ্যারেজ থেকে নিয়ে এসেছে, বাবা নিজে ড্রাইভ করে নিতে পারবে, আর নয়তো আরেকজন ড্রাইভার রাখতে বাবার প্রবলেম হবে না। কথাগুলো জোর গলাতে বলে সুদীপ্তা স্টাডি রুমের থেকে বেরিয়ে যাচ্ছিল।
পিকলু চেঁচিয়ে বলল, সামান্য সাইকেল করলে টাইম ওয়েস্ট হয় না মা, মন ভালো হয় এতে। একঘেয়েমি পড়তে আমার ভালো লাগে না, আমি সাইকেলে করে টিউশন যাব, তুমি মানা করে দেবে শম্ভু কাকাকে। সুদীপ্তা ঘুরে এসে পিকলুর পড়া টেবিলের সামনে দাঁড়িয়ে ওর দিকে সোজাসুজি তাকালো, তারপর অদ্ভুত ভঙ্গিতে হেসে বলল, আচ্ছা বেটা, সাইকেল করলে সময় নষ্ট হয় না মেনে নিলাম, কিন্তু রাস্তার ডগিদের সাথে খেলা করলে তো হয়। কথাটা শুনে আঁতকে উঠল পিকলু। সুদীপ্তা একই রকমভাবে হেসে বলল, আর হ্যাঁ, মিথ্যে টিউশনের বাহানা বানাবার আগে ভুলে যেও না আমি তোমার মা, তোমার প্রতিটা ফোন কলের রেকর্ড আমার কাছে থাকে, তাই রাস্তার ডগ ও সরি রাস্তার কোনো বিচের সাথে সময় কাটাবার আগে নিজের স্ট্যাটাসটা মনে রেখো। সুদীপ্তা বেরিয়ে গেল পিকলুর স্টাডি রুম থেকে। পিকলু কিছু বলতে না পেরে মনে মনে ফুঁসতে রইল, ভাবতে লাগলো জীবনের একটা মুহূর্ত কি ওর নিজের মতো করে কাটাবার অধিকার নেই? ডক্টর রায়ের পুত্রের বাইরে কি ওর নিজের কোনো পরিচয়ও নেই? এরকম জীবনের কি মানে, যেখানে ও শুধুই একটা রোবট, যা রিমোট কন্ট্রোল মিস্টার রায়ের হাতে? কান্না আসছে ওর। প্রতি বছর টিউলিপ থেকে টপার হওয়ার খুশি উপহার দিয়েছে মিস্টার অ্যান্ড মিসেস রায়কে, কিন্তু ওনারা রিটার্ন গিফট কি দিয়েছেন পিকলুকে? প্রেশার, আরও ভালো রেজাল্ট, আরও নম্বর, আরও পার্সেন্টেজ, ডক্টর হতে হবে, বিদেশে গিয়ে রিসার্চ করতে হবে, আর কিছু? বিকেলে বরাদ্দ 1 ঘন্টা খেলার সময় যে ওভার, সেটা জানিয়ে দিয়েছে হাতে স্মার্ট ওয়াচটা। তবু আজ অলসভাবে বাগানে বসে আছে পিকলু। ঘরের মধ্যে যেতে ইচ্ছা করছে না। শান্ত হাওয়ায় মালতী ফুলের গন্ধটা ওর নাকে এসে ঝাপটা দিচ্ছে। বিশু কাকু এসে বলল, পিকলু বাবু ঘরে যাও, মেম সাহেব বকবেন না হলে। পিকলু অত্যন্ত অবজ্ঞার সাথে বলল, তোমার মেম সাহেব তো এমনিতেও বকেন, একটু পরে যাচ্ছি। বিশু কাকু ঘরের অন্য কাজে চলে গেলেন। পিকলু ভাবছিল তুষার, পল্লব সহ অন্য সব বন্ধুদের কথা। অত্রি বলে, সবারই ঘরে একই দশারে পিকলু, আমাদের ইচ্ছাকে গুরুত্ব দেওয়ার মতো প্যারেন্টস কারোরই নেই। তবুও পিকলুর যেন মনে হয় অন্যদের ঘরে হয়তো এতটা জুলুম নেই। ওর এই রেপুটেড নিউরো সার্জেনের পুত্র ইমেজটাই সব যন্ত্রণার মূলে। অস্ত্রীর পরের কথাটা মনে করে অবশ্য হাসি পেয়ে গেল পিকলুর। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে স্বর্গসুখ আমার বিশ্বাস। দীর্ঘশ্বাস ফেলে উঠে যাচ্ছিল পিকলু, তখনই সন্ধ্যের আবছায়াতে চোখে পড়ল সাদা মতো একটা বিড়াল বাচ্চা বাগানের এক কোণে পড়ে মিউ মিউ ডাকছে। পিকলু এগিয়ে যেতে দেখলো আরও কয়েকটা বিড়াল বাচ্চা এদিক ওদিক ছড়ানো আছে, কিন্তু মা বিড়ালটা কাছাকাছি কোথাও নেই। পিকলু হাঁক দিল, বিশু কাকু ও বিশু কাকু। বিশু কাকু এবারে কেয়ারটেকার কাম মালি, সব দিকে খেয়াল রাখতে হয় ওনাকে। পিকলুর ডাক শুনে হাঁপাতে হাঁপাতে ছুটে এসে বলল, কি হয়েছে পিকলু বাবু? পিকলু বিড়াল বাচ্চাগুলো দেখিয়ে বলল, ওরা তো গ্যারেজের ওই পাশে ছিল, আমি পুরনো কম্বলটা দিয়ে এসেছিলাম, এদিকে কি করে এলো বলো তো? বিশু মাথাতে হাত দিয়ে বলল, হায় হায়, সকালবেলা তবে বাগানে যেটা পড়েছিল সেটা বিড়ালেরই বাচ্চা ছিল। ওদের মনে হয় ভামে তাড়া করেছিল কাল রাত্রে। পিকলুর কপালে চিন্তার ভাঁজ দেখা গেল। বিশুর উদ্দেশ্যে বলল, তুমি বলনি কেন আমাকে? আরে পিকলু বাবু, আমি তো বুঝতেই পারিনি, ছোট ছোট বাচ্চাগুলো ফেলে এদের মা বিড়ালটাই বা গেল কোথায়? গ্যারেজের পাশের স্টোর রুমটা বিশুকে দিয়ে খোলা করিয়ে কম্বলটা পেতে পিকলু বাচ্চাগুলোকে এক এক করে সেখানে রাখলো। তারপর বলল, দেখবে মা বিড়ালটা আসছে কিনা, নয়তো স্টোর রুমটা বন্ধ করে দিও রাত্রে, ভাম যেন না ঢুকতে পারে। বর্ণির জন্মদিনের পার্টিতে পিকলুর বন্ধু বান্ধবদের পাশাপাশি ডক্টর রায় এবং মিসেস রায়ও নিমন্ত্রিত ছিলেন। বর্ণির বাবা এবং ডক্টর আয়ুষ্মান রায় একই নার্সিংহোমের ডক্টর, সেই সূত্রে পারিবারিকভাবে ওনাদের সাথে পরিচয় আছে। পিকলু আজ নিজের কানেই আরেকবার শুনল অত্রির বলা কথাটা। বর্ণির মা মিসেস গুপ্তা পরিচয় করছিলেন পিকলুর মাকে। আমরা আর জোর করলাম না, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স কোনোটাই তো খারাপ নয়, আফটার অল দোজ আর হার চয়েস। সুদীপ্তা দেবী অবশ্য বললেন, তাই বলে ডক্টর গুপ্তার মেয়ে হয়ে আর্টস? মিসেস গুপ্তা হেসে বললেন, কি করব, পাপা কি বেটি? বর্ণির পাপারও ইচ্ছা নেই ও ডাক্তারি পড়ুক, জানোই তো রাত বিরেতে ডিউটি, নানান হাঙ্গামা, সারাদিন অসুস্থ লোকেদের সাথে কাটাতে কাটাতে এরা নিজেরাই অসুস্থ হয়ে যায়। মধ্যিখান থেকে সেবা সে আমাদেরকেই করতে হয়, তার চেয়ে ওর যা ইচ্ছা তাই ভালো। তেতো হাসি হেসে সুদীপ্তা সমর্থন করলেন, বললেন, হ্যাঁ, ভালো করে পড়লে যে কোনো সাবজেক্টে কেরিয়ার তৈরি হবে। মিসেস গুপ্তা হাসতে হাসতে বললেন, সেই আর কি, ডক্টরেট করার ইচ্ছা আছে বর্ণির, প্রফেসরিটাই ওর ফার্স্ট চয়েস। এবার দেখা যাক, কালই তো রেজাল্ট, ওদের সকলেরই তো ফার্স্ট বোর্ড এক্সাম। সুদীপ্তা নিজের স্ট্যাটাস ধরে রাখতে পিকলুর দিকে চেয়ে বললেন, জানোই তো আমাদের পিকলু কখনো ফার্স্ট ছাড়া সেকেন্ড হয়নি, তাই আমরাও আর জোর করিনি। ওর যদি ডাক্তারি পড়ার ইচ্ছা, নয়তো যেটা চাইতো ওর বাবা সেটাই এক কথাতে মেনে নিত। এই তো সেদিন বলল ম্যাথ ভালো লাগছে না, সাথে সাথে ওর বাবাও বলে দিল, ভালো লাগছে না যখন ম্যাথ বাদ দিয়ে দে, কম্পিউটার সায়েন্স রাখ। মিসেস গুপ্তা সুদীপ্তার সাথে গলা মিলিয়ে বললেন, ওরা ভালো থাকলে তো আমরাও খুশি। কোথাও যেন একটা ক্ষীণ আশার আলো দেখতে পেল পিকলু। ভাবলো বর্ণির মায়ের কথা শুনে হয়তো
হয়তো ওর মায়েরও বোধোদয় হয়েছে। আজকেও পিকলু বাড়ি ফিরে খবর নিল বিশুর কাছে, মা বিড়ালটা আসেনি। বিশু বলল, পিকলু বাবু মনে হয় মা বিড়ালটা কোথাও আঘাত পেয়েছে বা হয়তো কোনো ভামে। বিশুর কথাতে কেঁপে উঠল পিকলুর সারা শরীর। দুদিন ধরে বাটিতে করে দুধ দিচ্ছিল পিকলু। বাচ্চাগুলো এতই ছোট যে ভালো করে খেতেও পারছিল না। বিড়াল বাচ্চাগুলোর ছবি তুলে হোয়াটসঅ্যাপ করতে অত্রির বুদ্ধিটা দিয়েছিল, আর অত্রির বুদ্ধি মতোই বিশুকে দিয়ে পিকলু আনিয়ে নিয়েছে জিনিসটা। পার্টির ড্রেসটা চেঞ্জ করেই দুধের গ্লাসটা নিয়ে চুপি চুপি স্টোর রুমে এসে বিড়াল বাচ্চাগুলোকে কোলে করে ফিডিং বোতলে দুধ ভরে খাওয়াতে লাগলো পিকলু। অত্রি বলেছিল এইভাবে ফিডিং বোতলে করে দুধ ভরে খাওয়ালে বাচ্চাগুলো খেতে পারবে। বাচ্চাগুলোকে একটু আদর করে কম্বলে শুইয়ে দিয়ে বিশু কাকুকে স্টোর রুম বন্ধ করতে বলল। তারপর পিকলু হাত পা ধুতে চলে গেল বাথরুমে। শোবার ঘরে সুদীপ্তাকে দেখে একটু অবাকই হলো পিকলু। ওর মাথাতে হাত বুলিয়ে সুদীপ্তা দেবী বললেন, তুই আমার উপর রাগ করে আছিস তাই না? পিকলু হেসে বলল, না তো। সুদীপ্তা দেবী গলাটা ঝেড়ে বললেন, কি জানিস তো, আরাত্রিকা মেয়েটা ভালো নয়, তোর জন্যই তো ও কখনো ফার্স্ট হতে পারেনি টিউলিপে, তাই এখন ছলে বলে কৌশলে তোকে পজিশন থেকে সরিয়ে ফেলতে চাইছে। পিকলু জানে এখন অত্রির হয়ে বললে শুধু শুধু রাত্রিবেলা তর্ক হবে, তাই প্রসঙ্গ পাল্টে বলল, আচ্ছা মা, বন্নির বাবাও তো ডাক্তার, বন্নি যে আর্টস নিয়ে পড়বে বলছে, তাতে ওদের ইমেজ নষ্ট হবে না? সুদীপ্তা দেবী ব্যঙ্গাত্মক হেসে বললেন, কি আর করবি, বাংলায় একটা প্রবাদ আছে না, আঙুর ফল টক, তাই এখন ডাক্তারির ইচ্ছে নেই, ডক্টরেট করবে, প্রফেসরি করবে, এসব বলে ঢাকা দিচ্ছে। পিকলু চুপচাপ হয়ে যেতে সুদীপ্তা নিজের থেকে বলল, দেখ আজ থেকেই তোর বড় মাসি, ছোট মামা সবাই ফোন করা শুরু করে দিয়েছে। জেঠু কি বলেছে দেখেছিস? এই দেখ। পিকলু পড়লো হোয়াটসঅ্যাপের মেসেজটা। পিকলু, ফার্স্ট হতে হবে তো জেঠু বাবা দাদার মতো ডাক্তার হয়ে দেখাতে হবে। তুমি তো রায়বাড়ির ছেলে, অল দ্য বেস্ট বেটা। পিকলু মেসেজটা পড়ে হালকা একটু হাসলো। সুদীপ্তা বলতে লাগলো, বড় মাসি যতই ফোন করুক, বড় মাসি কখনো চায় না তুমি নন্দিতাদির থেকে ভালো মার্কস পাও। আর মেজো পিসির ছেলে অর্কদীপ, জানো ও 10th ফাইনালে 95% পেয়েছিল, সেই জন্যই তো মেজো পিসির এত অহংকার। বিটেক করার পর অর্ক যখন MBA করছে লন্ডনে, তুমি যেদিন ডাক্তারি পাশ করে বিদেশে গিয়ে রিসার্চ করবে সেদিন ওরা সব উত্তর পেয়ে যাবে। পিকলু ক্লান্ত স্বরে বলল, মা কে কি করছে কি ভাবছে তাতে কি এসে যায়? সুদীপ্তার গলার স্বরটা হঠাৎ রুক্ষ হয়ে গেল। বলল, অবশ্যই এসে যায়, সবার কথার জবাব তোর রেজাল্ট দেবে, সময় দেবে, সেটার জন্যই তো আমাদের বেঁচে থাকা। পিকলু দীর্ঘশ্বাস ফেলে বলল, মা, আন্টিকে তুমি যে বললে আমরা ভালো থাকলে তোমরা ভালো থাকবে, আমি যা পড়তে চাইবো তাতে বাবা কোনোদিন আপত্তি করবে না। সুদীপ্তা পিকলুর বিছানা থেকে উঠে ঢাকাটা টেনে দিয়ে বলল, আশা রাখি আমরা কিসে ভালো থাকবো সেটাও তুমি বুঝবে, ঘুমিয়ে যাও, কাল তোমার রেজাল্ট, গুড নাইট। পিকলু ইচ্ছা করে এসিটা অন করলো না। খোলা জানালা দিয়ে ও দেখছে বাগান জুড়ে জোনাকিরা ইচ্ছা মতো খেলে বেড়াচ্ছে। রুমের বদ্ধ বাতাসটা ওর বড্ড দম বন্ধকর লাগে। ভালো লাগে তো এইভাবে আকাশের দিকে তাকিয়ে ইচ্ছেডানায় ভর করে উড়ে যেতে। পিকলু, পিকলু, তুই থার্ড হয়েছিস, আমরা তো ভাবতেই পারছি না তুই থার্ড হয়েছিস। কাল রাত্রে ঘুম আসতে অনেক দেরি হয়েছিল পিকলুর। বিছানাতে শুয়ে আকাশে তারা দেখতে দেখতে অনেক কথা মনে পড়ছিল ওর। টিউলিপ একাডেমি টিচারদের কথা, নিত্যানন্দ আশ্রমের কথা, অত্রির কথা, তাই ঘুমটা ভাঙতে চাইছিল না। সুদীপ্তার গলার আওয়াজে চোখ দুটো ঘষে পিকলু কোনোক্রমে উঠে বসলো বিছানাতে। পিকলুর বাবা বলছে, উই আর প্রাউড অফ ইউ বেটা, তুই থার্ড হয়েছিস। পিকলুর তো কিছুই মাথায় ঢুকছিল না। ক্লাস 4-এ একবার সেকেন্ড হয়ে গেছিল বলে ডক্টর আয়ুষ্মান রায় ওকে মারতে মারতে রেখেছিল, সেখানে আজ ওর জীবনের এত বড় এক্সামে থার্ড হওয়ার পর ওর বাবা বলছে, উই আর প্রাউড অফ ইউ। একবার ভাবলো এটাও হয়তো স্বপ্নই দেখছে। ঘোর কাটলো যখন সুদীপ্তা বলল, ইস, আর 3টে নম্বর বেশি পেলি না, তাহলে তুই বোর্ড টপার হতিস। এতক্ষণে বুঝতে পেরেছে পিকলু ও টিউলিপ একাডেমিতে নয়, থার্ড হয়েছে রাজ্যের মধ্যে। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না পিকলু। ওদের ড্রয়িং রুমের টিভি সেট থেকে আওয়াজ আসছে, যুগ্মভাবে তৃতীয় হয়েছে টিউলিপ একাডেমির অদ্রিরাজ রায় এবং সুদীপ্তা বলে চলেছে, দেখো আমাদের দেওয়ার নামটা সার্থক হলো এতদিনে। বিশাল হিমালয়ের মতোই সেরা আমার পিকলু। ডক্টর রায় একের পর এক ফোন রিসিভ করে চলেছেন। অভিনন্দনের বন্যা বয়ে যাচ্ছে সুদীপ্তার ফোনের ইনবক্স জুড়ে। পিকলুর মনের মধ্যে অনেক আনন্দের মাঝেও কোথায় যেন একটা ভয়, হয়তো বাবা মায়ের আকাঙ্ক্ষা আরো বেশি বেড়ে যাবে এবার। স্কুলের রেজাল্ট আনতে গিয়ে টিচার বন্ধুদের অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রাণ ভরে নিল পিকলু। অত্রি শুধু শুভেচ্ছা জানায়নি, হেসে বলেছে, এটা তো সিলেবাসের পরীক্ষা পিকলু, জীবনের পরীক্ষা তো তোর বাকি। অনেক সাহস চাই নিজের ইচ্ছেগুলোর স্বীকৃতি দিতে, অনেক বাধা পেরোতে হবে তোকে। ফেরার পথে গাড়িতে মার শম্ভু কাকাকে অপেক্ষা করতে বলে পিকলু একবার নিত্যানন্দ আশ্রমেও ঢুকলো। নিখিলেশ স্যার মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন, সকল বাধা পার করবার মতো মনের শক্তি তোর অক্ষুণ্ণ থাক।
কোথায় যেন নিখিলেশ স্যারের কথাগুলোর সাথে অত্রির কথাগুলো আজ একই মনে হচ্ছিল পিকলুর। একটার পর একটা ফোন আসছে সুদীপ্তার। গাড়িতে মায়ের পাশে বসে পিকলু বুঝতে পারছে ওর মা সবাইকে গর্বের সাথে শোনাচ্ছে পিকলুর সাফল্য, কিন্তু এত আনন্দের মাঝেও ঘৃণাক্ষরেও টের পায়নি ওর জন্য আজকের দিনেই এত বড় যন্ত্রণা অপেক্ষা করে আছে। গাড়ি থেকে নেমে বড় মাসির সাথে ফোনে কথা বলতে বলতে ওর মা ঘরে ঢুকে যেতেই ফাঁক পেয়ে পিকলু ছুটে গেল স্টোর রুমের দিকে। দরজাটা খোলা দেখে ছ্যাক করে উঠল ওর বুকটা। তারপর ভিতরে তাকাতেই দেখলো একটা বিড়াল ছানা সেখানে নেই, এমনকি কম্বলটা, ফিডিং বোতল, দুধের গ্লাস কিছুই নেই। রাগে লাল হয়ে পিকলু চিৎকার করে উঠল, বিশু কাকা, বিশু কাকা। বিশু কাকার সামনে আসতে পিকলু রাগে থরথর করে কাঁপতে লাগলো। পিকলুর এরকম চেহারা বিশু আগে দেখেনি। ভয় পেয়ে হাত জোর করে বিশু বলল, আমাকে মাফ করবেন পিকলু বাবু, মেম সাহেবের আদেশ ছিল, আমাকে দূরের জঙ্গলে ফেলে আসতে হয়েছে। পিকলুর চোখ দিয়ে দরদর করে জল পড়তে লাগলো। ও তাকিয়ে দেখলো সুদীপ্তা দেবী তখন দোতলার ব্যালকনির রেলিংয়ে হেলান দিয়ে হাসতে হাসতে ফোনে বলছেন, আরে মাত্র 3টে নম্বর, নইলে ওই তো টপ করতো। উচ্চ মাধ্যমিকে দেখি, আশা তো একটা আছে এখনো। 3টে দিন পেরিয়ে গেছে। পিকলু এই কদিন আর বাড়ি থেকে বেরোয়নি, কারো সাথেই ওর আর কথা বলতে ইচ্ছে করেনি। সুদীপ্তা ভেবেছে পরের টার্গেটে কনসেন্ট্রেট করছে পিকলু, তাইও চুপচাপ। ডক্টর রায় এবং মিসেস রায় আজ পিকলুকে নিয়ে এসেছে নিউজ লাইভের স্টুডিওতে। পিকলুর সঙ্গে আছে রাজ্যের প্রথম, দ্বিতীয় এবং যুগ্মভাবে তৃতীয় স্থান অধিকারী। গাড়িতে আসার সময় সুদীপ্তা ওকে বারবার শিখিয়েছে কোন প্রশ্নের কি উত্তর দেবে, যদি জিজ্ঞাসা করে তোর শখ কি, বলবি গান শোনা, গল্পের বই পড়া। মনে মনে হাসছিল পিকলু, ভাবছিল শেষ কবে তুমি গল্পের বই হাতে তুলে দিয়েছো, মনে আছে মা? স্টুডিওর সবকিছু ঠিক ওর স্বপ্নের মতো, সাংবাদিক, ক্যামেরা, মাইক্রোফোন। শুধু আরাত্রিকার জায়গাতেও নিজে বসে আছে। পিকলু ভাবলো ঠাম্মি ঠিকই বলতো, ভোরের স্বপ্নরা এভাবেই সত্যি হয়, আর কিছু স্বপ্ন নিজেকে সত্যি করে নিতে হয়। শেষ পর্যন্ত প্রথম, দ্বিতীয়, তৃতীয় করে এসেই গেল সেই মুহূর্ত যখন নিউজ লাইভের সাংবাদিক জিজ্ঞাসা করলেন, আচ্ছা অদ্রিরাজ, তোমার কেমন লাগছে রাজ্যে তৃতীয় হয়ে? পিকলু বেশ চুপচাপ। সুদীপ্তার বুক ভয়ে দুরুদুরু করছে। পিকলুকে 3 দিনে অনেকবার রিহার্সাল করিয়েছে কিভাবে ক্যামেরার সামনে উত্তর দেবে। ডক্টর রায় নার্সিংহোমের কত স্টাফ, ওদের কত আত্মীয় পিকলুর এই লাইভ প্রোগ্রাম দেখছে। এখন পিকলু যদি কিছু না বলতে পারে তাহলে তো ওদের সম্মানই থাকবে না। কয়েক সেকেন্ড পর পিকলু হেসে বলল, স্যার, তৃতীয় হবার অভ্যেস ছিল না, স্কুলে বরাবর প্রথম হয়েছি তো, তাই প্রথমের স্বপ্ন মনে হচ্ছিল। তারপর যখন জানলাম রাজ্যে তৃতীয় তখন খুব ভয় পেলাম। প্রশ্নকর্তা কৌতূহলী হয়ে বললেন, ভয় পেলে কেন? পিকলু আবার একটু সময় নিয়ে হেসে বলল, ভাবলাম রাজ্যে তৃতীয় মানে এবার হয়তো বাবা মায়ের এক্সপেকটেশনটা আরও বেড়ে যাবে। তারা চাইবে আমি উচ্চ মাধ্যমিকে রাজ্যের প্রথম হই, আর যদি সেটা পূরণ না করতে পারি, সেই ভয়। সুদীপ্তা দেবী আর ডক্টর আয়ুষ্মান রায় দুজনেরই মুখ শুকিয়ে গেছে পিকলুর এরকম উত্তর শুনে। সাংবাদিক এবার দ্বিতীয় প্রশ্ন করলেন, অদ্রিরাজ, তুমি নিশ্চয়ই এত ভালো রেজাল্টের জন্য অনেক পড়াশোনা করেছো, তা পড়াশোনার ফাঁকে আর কি করতে ভালো লাগে তোমার? পিকলু ওর মায়ের দিকে তাকিয়ে একবার মনে মনে ভাবলো শেখানো কথাগুলো। তারপরে মাইক্রোফোন ধরে শক্ত গলাতে বলল, রাস্তার কুকুরদের সাথে সময় কাটাতে, বিড়ালকে নিজের হাতে খাওয়াতে, বিকেলবেলা আশ্রমে বসে পাখির ডাক শুনতে, এসবেই মন ভরে যায় স্যার। নতুন করে পড়ার এনার্জি পাই। তাছাড়াও অবসরে আঁকতে ভালো লাগে, ছোটোখাটো কিছু বানাতে ভালো লাগে। সাংবাদিকের সঙ্গে অডিয়েন্সে বসে থাকা প্রত্যেকেই খুব আগ্রহী হয়ে উঠেছে পিকলুর বিষয়ে জানতে। সাংবাদিক বললেন, ইমপ্রেসিং, তোমার প্রতিটা শখই ভীষণ রেয়ার, আনকমন। পিকলু শান্ত গলাতে বলল, শখ নয় স্যার, ছকে বাঁধা রুটিনের মাঝে বেঁচে থাকার এক ঝলক বাতাস বলতে পারেন। ছেলের এরকম উত্তর শুনে ডক্টর রায় ওনার স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, সুদীপ্তা, কি সব বলছে পিকলু এইগুলো? তুমি এই শিখিয়েছো 3 দিন ধরে? সুদীপ্তার তো চোখ প্রায় ঘোলাটে হয়ে গেছে ছেলের উত্তর শুনে। সাংবাদিক এবার সেই চরম প্রশ্নটা করলেন পিকলুকে, তা অদ্রিরাজ, বড় হয়ে তুমি নিশ্চয়ই তোমার বাবা ডক্টর আয়ুষ্মান রায়ের মতো বিখ্যাত ডাক্তার হতে চাও? মিস্টার অ্যান্ড মিসেস রায়ের সঙ্গে টিউলিপের সমস্ত টিচার, পিকলুর বন্ধুরা, আত্মীয়রাও রুদ্ধশ্বাসে অপেক্ষা করে আছে ওর এই উত্তরটা শোনার জন্য। অত্রিও আজ টিভির সামনে বসে আছে, বুকের বাম দিকে হাত রেখে চোখ বন্ধ করেও মনে মনে বলল, পিকলু, শুধু নিজের কথা শোন, অন্তত একটা দিন নিজের ইচ্ছাতে সাড়া দেওয়ার সাহস কর। মাইক্রোফোনটা হাতে নিয়ে পিকলু বলল, হ্যাঁ স্যার, ডাক্তার হতে চাই। সুদীপ্তা স্বস্তির শ্বাস ফেলার সঙ্গে সঙ্গে পিকলু বাকিটা বলল এবার, তবে বাবার মতো মানুষের ডাক্তার নয়, অবলা পশুদের ডাক্তার। এইচএসের পর ভেটেরিনারি সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা আছে, যাতে রাস্তার কুকুর বিড়ালদের যত্ন নিতে পারি, পোষ্য গরু ছাগলদের চিকিৎসা করতে পারি, পাখিদের ভাষা বুঝতে পারি। ডক্টর আয়ুষ্মান রায়ের ছেলের চেয়ে বেশি শুধু অদ্রিরাজ হয়েই বাঁচতে চাই। বিস্ময়ে অভিভূত হয়ে গেছেন সাংবাদিক নিজেও। ওনার 15 বছরের সাংবাদিকতার জীবনে এরকম বিরল অভিজ্ঞতা আগে কখনো হয়নি। এদিকে সুদীপ্তা দেবী কপালে হাত দিয়ে বসে আছেন। সাংবাদিক পিকলুর প্রশংসা করে বললেন, ওয়াও, দিস ইজ জাস্ট বিয়ন্ড অল আওয়ার এক্সপেকটেশন।
অদ্রিরাজ, তোমার কাছে জানতে চাই, কখন থেকে তুমি এরকম ভেবেছো? পিকলু বুক ভরে শ্বাস টেনে নিয়ে বলল, ছোটবেলায় যখন দাদুনের সাথে খাটালে দুধ আনতে গিয়ে একবার গরুকে বাচ্চা দিতে দেখেছিলাম, তখনই মনে হয়েছিল এই অবলা প্রাণীগুলোর কষ্ট যদি কিছু হলেও কম করতে পারি। বাবার মতো মানুষের ডাক্তার তো অনেক আছে, কিন্তু পাশ করা ভেটেরিনারি সার্জন সংখ্যায় অনেক কম, আর ওদের কষ্ট বুঝবার মতো মন তার চেয়েও কম। সাংবাদিক পিকলুর বাবা মায়ের উদ্দেশ্যে বললেন, মিস্টার অ্যান্ড মিসেস রায়, সত্যি আপনার ছেলে ভাবনায় চিন্তায় অদ্বিতীয়। ইউ শুড ফিল রিয়েলি প্রাউড অফ হিম। তারপর শেষ আরেকবার পিকলুর দিকে তাকিয়ে সাংবাদিক বললেন, এনি মেসেজ আর সাজেশন অদ্রিরাজ, তোমার প্যারেন্টস অথবা অন্যান্য প্যারেন্টসদের জন্য? পিকলুর বাবা মায়ের দিকে তাকিয়ে বলল, আই লাভ ইউ মা, লাভ ইউ বাবা। অদ্রিরাজ তোমাদেরই দেওয়া নাম, তবে নামের মানেটা তোমরা ভুল বুঝেছ। পর্বত শ্রেষ্ঠ হিমালয় শুধু তার বিশালতায় সেরা নয়, তার উদারতা, ব্যাপ্তি, ধারণ ক্ষমতা, মহানুভবতা সবেতেই সেরা। আমি শুধু তোমাদের কাছে তোমাদেরই দেওয়া নামটা সার্থক করার অনুমতি চেয়ে নিচ্ছি আজ। মাইক্রোফোনটা শক্ত করে ধরে পিকলু ক্যামেরার সোজাসুজি তাকিয়ে বলল, আর প্যারেন্টসদের সাজেশন দেওয়ার মতো স্পর্ধা আমার নেই স্যার। শুধু এইটুকুই বলবো, নিজেদের ইচ্ছা, আকাঙ্ক্ষা, স্বপ্নগুলোকে পাশে রেখে যদি একবার সন্তানদেরও ভেবে দেখেন তারা, জীবন তো একটাই। এই পৃথিবীতে নিজের মতো করে বাঁচবার অধিকার যে প্রতিটা জীবেরই আছে। নিজেদের চাওয়া পাওয়ার মাঝে অন্যের গন্তব্যের ঠিকানাটা না হয় একবার চোখ খুলে দেখলাম। হাততালিতে ভাসতে রইল নিউজ লাইভের স্টুডিও। মিস্টার অ্যান্ড মিসেস রায়ের চোখ দুটো অশ্রুসিক্ত। পিকলু বোঝাবার চেষ্টা করছিল, সেটা কি উপলব্ধির খুশিতে নাকি? গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।